হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধন শিল্পী ও উদ্যোক্তা নুজহাত দীপা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগছে। আজকে খুব মজার একটি আড্ডা হবে এবং সেই সাথে শুরুতেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনি সেই প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছেন, রানার আপ হয়েছেন। সেখানে হওয়ার পেছনের যে পরিশ্রমটি, একটা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করা পর যে অনেক একটা স্ট্রাগলিং থাকে এবং অনেক কম্পিটিটেড থাকে, তো সেখানে এই যে চ্যাম্পিয়ন রানার আপ হওয়ার পিছনের উৎসাহটা সবচেয়ে বেশি কে জুগিয়েছে এবং তারপর ভালো লাগাটা এখন কেমন লাগছে? প্রথমে তো উৎসাহ ঘর থেকেই পেয়েছি, তা না হলে তো সম্ভব হতো না। মূলত আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, তারাই উৎসাহ জুগিয়েছে এবং তাদের অনুপ্রেরণাতেই সাহসটা পেয়েছি। তো তারা আমাকে অনেক সাহায্য করেছে। আর খুলনা থেকে এসে ঢাকাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আসলেই অনেকটা টাফ ছিল, কারণ আমাকে ছোট শিলপাটা সেটাও টেনে নিয়ে আসতে হয়েছে ঢাকাতে। ওইটা প্রতিযোগিতায় ছিল, বাটার কাজ ছিল, ভর্তা প্রতিযোগিতা ছিল, যেটা চ্যাম্পিয়ন হয়েছি। তো অনেক কিছু এফোর্ট দিতে হয়েছে, যেটা আমার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ ছিলেন। তো সেই অবস্থাতেও উনি কিন্তু পিছপা হননি, আমাকে নিয়ে যথারীতি এসেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে আমার সাথে সর্বক্ষণ ছিলেন উনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিবার থেকেই আমার উৎসাহটা। অনেক বেশি সাপোর্টিভ হাজবেন্ড পেয়েছেন আপনি, অনেক লাকি আপনি ডেফিনেটলি। এবং আপনি এখন একটি প্রোগ্রামে জাজ হিসেবে আছেন, সেটি কোন প্রোগ্রাম এবং সেখানে জাজ হিসেবে একটা কম্পিটিশন থেকে উঠে আসা এবং তারপর আপনি সেখানে চ্যাম্পিয়ন, রানার আপ, তারপর আবার জাজ, এই যে এই জার্নিটা কেমন ছিল এবং এখন জাজ হিসেবে নিজেকে এক্সপ্লেনেশন বা এক্সপ্লোর করার বিষয়টি কেমন লাগছে? অবশ্যই ভালো লাগা, আলহামদুলিল্লাহ, যে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। তারপরে হচ্ছে যে যখন জাজ হিসাবে আসলে ওই চেয়ারে বসা, আমরা বাঙালিয়ানা দেশি রান্নার একটা প্রতিযোগিতা চলছে বর্তমানে, এটা সারা বাংলাদেশের 8টা বিভাগেই হবে অনুষ্ঠিত। অলরেডি খুলনা বিভাগ, বরিশাল বিভাগটা আমরা কমপ্লিট করেছি, এখন ঢাকায় আসছি নেক্সট। তো এরপরে কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হবে। তো এখানে জাজ হিসাবে আসলে খুব কঠিন একটা জায়গা, কারণ এই জন্য যে অনেক সময় দেখা যায় যে পার্টিসিপেন্টরা খুব সুন্দর সুন্দর আয়োজন, সেটা চমৎকারভাবে তারা রান্না করে নিয়ে আসছেন, প্রেজেন্টেশনটা সুন্দর, সেক্ষেত্রে নিতে হবে হয়তো 10 জন। আমরা তখন খুবই ইয়েতে পড়ে যাই যে কাকে রেখে কাকে নিব, এই যে হাড্ডাহাড্ডি একটা লড়াই, তখন কিন্তু আসলে ভেতরে টেনশনটা কাজ করে যে ঠিকভাবে জাস্টিস হচ্ছে কি হচ্ছে না এইটা। আর যখন আমি নিজে পার্টিসিপেন্ট ছিলাম তখন টেনশন ছিল আরেক রকম, যে আমাকে বেটার কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, আরো 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 কিভাবে করা যায়। আর এখন হচ্ছে টেনশনটা অন্যরকম ভাবে, যে আমি ঠিকমতো বিচার কার্য করতে পারছি কিনা পারছি এইটা। তো সবকিছু মিলিয়ে দুইটাতেই টেনশন থাকে, দায়িত্ব থাকে। আগে ছিল একরকম, এখন দায়িত্বটা আরো বেশি। আচ্ছা, তো আপনার এই কম্পিটিশনগুলোতে পার্সোনালি কেমন লাগে এবং আপনার কাছে কি মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিযোগিতাগুলো করা কতটুকু জরুরি? সবচেয়ে বড় কথা যেটা বলবো, যে কম্পিটিশন অনেক ধরনেরই হয়, ডেজার্ট নিয়ে হয়, ভর্তা নিয়ে হয়, শুটকি নিয়ে হয়, বিভিন্ন রান্না নিয়ে হয়, বাট বাঙালিয়ানা, পুরা বাঙালিয়ানা রান্না নিয়ে আমার মনে হয় এটাই প্রথম বাংলাদেশে হচ্ছে, যেখানে বয়সের কোনো সময়সীমা নির্ধারণ নেই, বয়সের কোনো আপনি এখানে 80 বছরের বৃদ্ধা সেও যদি অংশগ্রহণ করতে পারেন, তাকেও নেওয়া হচ্ছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বা আপনার স্কিল দেখা হচ্ছে না যে আপনি কি পারছেন। এখানে সাধারণ একজন গৃহিণী ঘরে বসে যেটা রান্না করছেন, সুন্দরভাবে সেটাকে উনি রান্না করে নিয়ে আসছেন কিনা, প্রেজেন্ট করতে পারছেন কিনা, তার কতটুকু সেই বিষয়ে নলেজ আছে, বা কি ধরনের বাঙালি খাবার আসলে অনেকে মিলিয়ে ফেলে। যেমন ধরেন অনেক খাবার আছে আজকাল আমরা ঘরে ঘরে করি, যেমন পুডিং। হ্যাঁ, পুডিংটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাঙালি খাবার না, ঠিক আছে? তো অনেকের এই সেন্সটা নাই যে বাঙালি খাবারের মধ্যে পুডিংটা আসলে ডেজার্ট হিসাবে যায় না। আমাদের হচ্ছে পিঠা, পুলি, পায়েস, সিন্নি যেটা বলে, এই ধরনের খাবার। হ্যাঁ, তো এই নলেজগুলোও দেখা হয় আমাদের, যে আসলে কতটুকু জানতে পারছে, তারা বুঝতে পারছে।
তো সেই ক্ষেত্র দিয়ে আমি বলবো যে এরকম রান্নার আসলে প্রয়োজন, কারণ অনেক বিলুপ্ত প্রায় খাবার যেগুলো হারিয়ে গিয়েছে বাংলা থেকে, যে এখন আজকাল তো দেখাই যায় না। ঘরে ঘরে বাচ্চারা কি চিনে, ফাস্টফুড চিনে, চাইনিজ ডিশ, ইউরোপিয়ান ডিশ, নানান কিছু খাচ্ছে তারা। তো এই বাঙালিয়ানার ভিতর যে অনেক মজার মজার খাবার আছে, সেগুলো জানানো, দেখানো, বোঝানো সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আমরা জানি যে আপনি সেই সাথে একজন আচার বিশেষজ্ঞ। আপনি বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকেন, গাজরের আচার, কাঁঠালের আচার, বেগুনের আচার। এই আচারগুলো রেডি করার কি কোনো এক্সট্রা ফর্মুলা রয়েছে কিনা? আসলে এগুলো আমি কোথাও দিয়ে শিখি নাই। 33 বছর কাজ করছি আচার নিয়ে। প্রথম প্রথম আমার নিজেরও আচার নষ্ট হতো, বুঝতাম না। তো ক্রমান্বয়ে আস্তে ডে বাই ডে আমি দেখলাম যে এইভাবে করলে এই আচারটা সংরক্ষণ ভালোভাবে হবে, বা এইভাবে করলে স্বাদের আরেকটু তারতম্য হবে, ভালো হবে। তো এখন আল্লাহর রহমতে এমন একটা পর্যায়ে মানে আল্লাহ আমাকে নিয়ে এসছেন যে যে কোনো জিনিস দিবেন আপনি, ওটাকে আমি মজা করে মেক করার একটা মানে নিজের ভিতর থেকে ইয়ে থাকে যে আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা। তো আর নতুন নতুন জিনিস আবিষ্কার করা হচ্ছে আমার নেশা। যেমন গত বছর ছিল কাঁঠালের আচার দিয়ে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আচ্ছা। আর এখন যেমন করছি বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে হোক, তারপরে ভেজিটেবলস নিয়ে হোক, সবকিছু দিয়ে আচার মোটামুটি ফর্মে আনার চেষ্টা করছি। আচ্ছা, বেগুনের আচারটা কিভাবে তৈরি করা হয় যদি ছোট্ট করে আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন? বেগুনের আচারটা অ্যাকচুয়ালি বেগুনটাকে আপনার প্রথমে কেটে ওটাকে মানে ভিজিয়ে রাখতে হয় বেশ কিছুক্ষণ, কারণ একটা কষ থাকে, ওই কষটা না গেলে আচারটা কালো হয়ে যায়। তো ওইটাকে তখন আপনি একটু ভিজিয়ে রেখে ওটাকে পরিষ্কার করে দেন ওটাকে সরিষার তেল দিয়ে হালকা করে একটু ছেঁকে নিতে হবে, একটু ভাজার মতো করে। দেন একটু সফট হয়ে গেলে ওইটা ম্যাশ করে তারপরে আপনার আচারের বিভিন্ন মশলা যা যা উপাদান দিতে হয় ওগুলো দিয়ে সুইটের ব্যালেন্স রেখে, মানে টক মিষ্টি একটা ব্যালেন্স রেখে সরিষার তেল দিয়ে রসুন টসুন দিয়ে করা হয়। এবং শুনেই মনে হচ্ছে যে অনেক মজা হবে। অনেক অনেক মজা, অনেক মজা, আপনি বুঝতেই পারবেন না যে ওটা বেগুন কিনা। আচ্ছা, এই সংরক্ষণ করে রাখার, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার ব্যবস্থা কি ঘরোয়াভাবে? ঘরোয়াভাবে প্রথমত প্রিজারভেটিভ হিসাবে আমরা লবণকে প্রাধান্য দিব। লবণ, চিনি এবং ভিনেগার, যেটা ভিনেগারটা তো আমার প্রিজারভেটিভ হিসাবে কাজ করছে। তো আর্টিফিশিয়াল কোনো প্রিজারভেটিভের প্রয়োজন হয় না, এগুলোই দিতে হবে। আর আচারটা আপনার হচ্ছে কি পরিষ্কারভাবে নিজে সবসময় উঠাতে হবে, এই মেনটেন করতে হবে যে পানি না থাকে স্পুনের মধ্যে, যে পানি সহ অনেকে দিয়ে দিলাম বা এটো স্পুন দিয়ে দিলাম, ওইটা করা যাবে না। এবং একটা বড় জারে থাকলে বারে বারে ওইটা ঘাটা যাবে না। ছোট একটা পটে আপনি ব্যবহারের জন্য রাখলেন, মাঝে মাঝে ওইটা থেকে আপনি মানে খেয়ে দিয়ে তারপর যেটা থাকছে আবার দরকার হলে আবার নিচ্ছি, কিন্তু ওই যে একটা পটে বারবার হাত দেওয়াটা উচিত হবে না। আচ্ছা, এইভাবে রক্ষা করতে হবে। আচ্ছা, সেই সাথে আপনি একজন উদ্যোক্তা, অনেক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? উদ্যোক্তা হিসেবে জার্নিটা আসলে প্যান্ডামিক টাইমে। রান্নার সম্পর্কে তো অভিজ্ঞতা সেই ছোটবেলা থেকে, আমি বহুবার বলেছি বহু অনুষ্ঠানে যে 7 বছর বয়সে প্রথম লাল শাক ভাজি করেছিলাম। তারপরে যখন 10 বছর বয়স তখন আমি খিচুড়ি ডিম ভাজি করি। সবাই পরিবারের উৎসাহ মানে দেখে তারপরে রান্নার প্রতি আকৃষ্ট। আর এমনি বাই বর্ন বলেন বা কি, আমার মায়ের দেশ বাবার দেশ দুটাই বরিশাল ডিস্ট্রিক্টে, যদিও এখন আমি খুলনার। তো এই বরিশালের মানুষদের একটা রান্নার হাত আছে, এটা তো স্বীকার করতেই হবে। তো তারা আসলে রান্নাতে একটু হাত দিয়ে দিলেই যেন রান্নাটা মজা হয়ে যায়। সেটাও বলতে পারেন। আমার নানি, আমার খালারা, আমার মা, তারা খুবই চমৎকার রান্না করতেন, এটা আসলেই খুবই চমৎকার। এবং ওই যে উৎসাহটা ছোটবেলা থেকে যে ভালো রান্নার প্রতি, কারণ খাওয়া দাওয়াটা কি মানে পেটুক না, কিন্তু টেস্টি খাবার পছন্দ করা। এবং সবচেয়ে বড় কথা, এটা তো ছোটবেলা থেকে শুরু, পরবর্তীতে মানে বিয়ের পরে হাজবেন্ড প্রচুর ভোজন রসিক। আচ্ছা, বা ব্যাটে বলে মিলে গেছে। হ্যাঁ, ব্যাটে বলে মিলে গেছে কি, ওনার উৎসাহ মূলত বিভিন্ন রান্নার কোর্সে যাও, বিভিন্ন ইনস্টিটিউটে যাও, এই শেফ কোর্স করো, এইটা কমপ্লিট করো, ওইটা করো, এটা দেখো, ওই রান্নাটা দেখো। এখন ছেলে মেয়েরা বড় হয়ে তাদের উৎসাহে, আম্মু তুমি এই জিনিসটা পারবা না, তাহলে ভাইয়া তো অনেক লাভবান।
মজার মজার খাবার সে খেতে চাইবে, আপনাকে বলবে, আপনি রান্না করে হ্যাঁ দেবেন। ভাইয়া প্রচুর বিরক্ত করতো, কিরকম রাত 12টার সময় বলতো এখন মাংস বের করো ফ্রিজ থেকে, এখন রান্না করো, আমরা সারা রাত আমরা পিকনিক করি, কিরকম এই যে মানে বিরিয়ানি রান্না করো, ভোর 4টা বেজে গেছে, বাস খেয়ে দিয়ে এসো। তো ওনার উৎসব মূলত যে ভ্যারাইটিস খাবার থাকবে টেবিলে, আমি খাই না খাই অনেক ধরনের খাবার থাকতে হবে। আচ্ছা, দারুণ বিষয়। একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে? আমি মূলত প্রথম শুরু করেছিলাম আচার দিয়ে, বিভিন্ন ধরনের আচার। তারপরে দেখলাম যে আমি তো আরো অনেক কিছুই পারি, যেমন ইন্ডিয়া থেকে মশলার পরে আমি একটা কোর্স করে এসেছিলাম বিরিয়ানি, কাবাব, তান্দুরি এই মশলাগুলো নিয়ে। তো ওইটাকে আমি কাজে লাগালাম যে তাহলে আমি এটা সেল করতে পারি আমি তৈরি করে। তো পাকিস্তানি কিছু শেফদের কাছ থেকে আমি ইন্ডিয়া থেকে শিখে এসেছিলাম। তো ওই জিনিসটা আমি অ্যাপ্লাই করলাম, দেখলাম যে বিপুল সারা। আমার বিরিয়ানির মশলা বা কাবাব, তান্দুরি সব যে কোনো কিছুই সব ধরনের মশলাই রাখি। তো এইগুলো মানুষ নিচ্ছে এবং খুব প্রশংসা করছে, যে কেউ কেউ মানে রিভিউগুলো দিচ্ছে আমার ইয়েতেই পেজে আছে যে আপু খোলার পরে বাচ্চারা পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, বলছে মা কখন বিরিয়ানি রান্না করবে, এত সুন্দর মশলার ঘ্রাণ। তো এই যে আমার মানে এটাই আমার মানে সার্থকতা, যে বাচ্চারা পছন্দ করছে এবং মায়েরা নির্ভরশীল একটা জায়গা পেয়েছে, যে কোনো বাইরের ফালতু জিনিস না, যে আমি সঠিক উপায় মেনটেন করে মশলাগুলো তৈরি করছি। তো এইটা, আর তার পাশাপাশি চিন্তা করলাম ঘি নিয়ে তো কাজ করতে পারি, কারণ মশলার সাথে তো ঘিও যায়। ঘিটা কিন্তু পিওর ঘিটা খুব মানে কি বলবো যে স্বাস্থ্যসম্মতভাবে এটা ডাক্তাররাও আজকাল আমাদেরকে বলেন যে ঘি খাওয়া, বাটার খাওয়া এটা ভালো। হ্যাঁ, আগে তো মানুষ এটা জানতো না, তেলের থেকে ঘি বাটার অনেক ভালো। তো এই খাঁটি ঘিটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তো সেইভাবে তৈরি করা হয় ঘিটা। তার পরবর্তীতে চিন্তা করলাম তাহলে তেল যেহেতু আমার আচারে লাগে, তাহলে তেলটা কেন আমি করি না। আমার যেহেতু সুযোগ আছে, আমাদের ওখানে খুলনাতে মিলগুলো আছে পরিচিত, সরিষা কিনে মিল থেকে ভাঙিয়ে এগুলো নিয়ে আসা হচ্ছে, তো নিজেরও লাগছে, বাইরেও দিচ্ছি। তারপরে একটা জিনিস কোল্ড প্রেসের নারিকেল তেল, যেটা খাওয়াও যাবে, স্কিনেও মাখা যায়, মাথায়ও দেওয়া যায়। তো এইটা নিয়েও কাজ করলাম। তারপরে চিন্তা করলাম যে এখন তাহলে মধুটা কেন বাদ দিই, যেহেতু আমি সুন্দরবনের খুব কাছাকাছি এবং আমার সোর্স আছে পিওর মধু, যেটা কালেক্ট করে ন্যাচারাল হানি, যেটা সুন্দরবন থেকে কোনো চাষের না, ওইটাকে কালেক্ট করে ওইটাকে সেল করছি। বা এখন রিভিউ কেমন আসছে? রিভিউ আল্লাহর রহমতে, যে আল্লাহর অসীম রহমত বলবো কি, যে এখনো পর্যন্ত কোনো ব্যাড রিভিউ এখনো পাইনি। কারণ আমার আস্থা আছে শতভাগ যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, ভালো না হলে আমি কখনোই মানুষের হাতে সেটা পৌঁছাবো না। আগে আমি সন্তুষ্ট হব, দেন আমার ফ্যামিলিতে সবাই রিভিউ দিবে যে ভালো, দেন তারপর আমি বাইরে দিব এটা। আচ্ছা, এই প্রোডাক্টগুলো হাইজিন বা ফুড গ্রেড কিভাবে মেনটেন করা হচ্ছে? হাইজিন তো মেনটেন করা হয়, যেমন মশলাগুলো ধুয়ে বেছে শুকিয়ে ছাদে, তারপরে ওইটাকে প্রসেস করা হয়। এখানে তো আমি নিজেই করছি সবকিছু, আর আমার হাজবেন্ড সাথে থাকছেন, ছেলেরা থাকছেন, তারা আমাকে হেল্প করছে এই বিষয়ে। তো এইটা নিয়ে কোনো দ্বিমত নাই। সরিষাগুলো ধুয়ে মানে সরিষা ধোয়া না, ওইটা হচ্ছে ঝেড়ে বেছে পরিষ্কার করে তারপরে ওইটাকে মানে ভাঙিয়ে নিয়ে আসা হচ্ছে। তো এই ক্ষেত্রে মধুটাকে রিফাইন করে দেন ওটা প্রসেস করে সেল করা হচ্ছে। আচ্ছা, এবং নিজেই সবকিছু দায়িত্বে থেকে দেখা হচ্ছে যাতে কাস্টমাররা ভালো কিছু পায়। হ্যাঁ হ্যাঁ, এইটা তো অবশ্যই, কারণ আমি যেটা মানে আল্লাহর কাছেও তো আমি দায়ী থেকে যাব না, যে এক জিনিসটার ভিতর ভেজাল আছে। যেমন প্রেগনেন্ট মহিলারা নির্বিঘ্নে আমার আচারটা খেয়ে তারা মানে বেটার ফিল করছেন, সেক্ষেত্রে আমার কিন্তু বাচ্চার মায়েরা, আজকাল আমি আমসত্ত্ব তৈরি করি 2 ধরনের, একটা মিষ্টি আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি। তো ওই মায়েরা আজকাল সচেতন, তারা বাচ্চাকে ক্যান্ডি থেকে দূরে রাখার জন্য আমসত্ত্বটা নিচ্ছেন, নিয়ে ওইটাকে কেটে কেটে পিস পিস করে করে জানছেন যে পিওর আম দিয়ে আমার করা হচ্ছে। আমি কিন্তু বাগান থেকে কালেক্ট করে নিয়ে আসি। আমাদের আরেকজন উদ্যোক্তা আপু আছে, তার নিজস্ব বাগান আছে, সেই বাগান থেকে কিন্তু বছরে আমি 6 মণ 7 মণ আম নিয়ে আসি, পাকা আম প্রসেস করে রাখি, ওইটা দিয়ে আমসত্ত্ব করি। আর তারই বাগানের কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্ব করি, আচার করি, এই আর কি, মানে আমার সোর্সটা ভালো। আচ্ছা, আপনার এই প্রোডাক্টগুলো কি দেশের বাইরেও বিক্রি করা হয়? হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে তো যাচ্ছেই, যেহেতু
কোনো মানে মাধ্যম থেকে এটা কুরিয়ার করা যাচ্ছে না। সো ধরেন কেউ আসলো দেশে, জানছে যে আমার আচার ভালো, তো আপু যাওয়ার সময় আমি আপনার সব ধরনের আচার নিয়ে যাব, এইভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে অনেকে যারা অবসর সময় কাটান তখন দেখা যায় তারা রান্না করতে ভালোবাসেন। আপনি তো অলরেডি রান্নার সাথেই নিজেকে নিয়োজিত রেখেছেন, আপনার অবসর সময় কাটে কিভাবে? আমার অবসর সময় সারা দিনে মিলে না, আবার মিলে। যেমন আমার মোবাইলটা সারাক্ষণ আমার সঙ্গী, সেটা অল টাইম থাকছে, কারণ আমাকে একটু পর পর চেক করতে হচ্ছে কে কি অর্ডার করছে বা কে কি জানতে চাচ্ছে বা কোনটা এখন কোন বিষয়টা নিয়ে কি চলছে, সব কিছু অবগত থাকার জন্য রান্না চুলায় দিয়েও আমাকে দেখতে হচ্ছে, খাবার সময়ও দেখতে হচ্ছে, মানে সব ঘুম বাদে সব সময়। আর মূলত রাতের বেলা কাজ করতে আমি বেশি পছন্দ করি, নিরিবিলি। দিনের বেলা সংসারের কাজ থাকে, ওই সময়টা সংসারের জন্য দেই, কারণ সংসারে অসুস্থ রোগী আছেন, শাশুড়ি বাবা মা, তো তাদেরকে টেক কেয়ার করতে হয়, ফুল টেক কেয়ারটা ওখানে করা হয়। আর রাতে দেখা যায় যে 12টা 1টার পর থেকে রাত 3টা 4টা পর্যন্ত আমি কাজ করি। তাহলে আপনি ঘুমান কখন? আমি ঘুমাই ফজরের নামাজ পড়ে। বাহ, আচ্ছা, যারা এই প্রফেশনে আসতে চান, রন্ধনশিল্পী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি বলবো যে সঠিকভাবে শিখে জেনে বুঝে তারপরে আসা উচিত, কারণ আমার এক্সপেরিয়েন্স আছে, বাট আমার দক্ষতা আগে নিজেকে প্রমাণ করতে হবে। এই জন্য কোনো ইনস্টিটিউট থেকে তারা যদি ট্রেনিংটা করে নেন, কোর্সটা করে নেন যে কোনো ফুডের বিষয়ে বা এই সব বিষয়গুলোতে, তারপরে তারা কাজে আসলে হবে কি হাইজিনটাও মেনটেন হবে, আর সঠিকভাবে সব কিছু জানতেও পারবে, বুঝতেও পারবে, কাজটা সুন্দরভাবে হবে। অনেক কিছুই আমরা জানি না, যেমন ধরেন রান্নার পরে একটা খাবার আমরা শীতের দিন হোক কি করি যে দুপুরে খাওয়ার পরে ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত থাক, কিছু তো হবে না, ঠান্ডা আছে, বাট এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে কি কুক করা খাবার রান্নার পরে ঠিক 2 ঘন্টার মধ্যে হয় আপনি খেয়ে ফেলবেন, আদারওয়াইজ ওইটাকে ফ্রিজে চিলারে রাখবেন, কারণ ব্যাকটেরিয়া অলরেডি তখন সংক্রমণ শুরু হয়ে যায়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা সাধারণ নলেজে জানি না বা বুঝি না। যখন আমি এটা পড়েছি বা জেনেছি, কাজ করতে যে শিখেছি ইনস্টিটিউটে, দেন আমি জানলাম, আমার জেনে আরো 5 জন সংসারে আমি তাদেরকে শিখালাম, বুঝালাম। তো এখন আমার বাসার আমার যারা সহকারী আছে আমার সাথে কাজ করে, তারাও এখন বুঝে গেছে যে এটা এখনই উঠাতে হবে। এই যে জিনিসটা, এটা আমি না জানলে তো জানাতে পারতাম না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আশা করছি দর্শকরা অনেক ইনফরমেশন পেয়েছে, সেই সাথে দর্শকদের ভালোও লেগেছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আর এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরও ধন্যবাদ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।